ইদানিং আমরা গণতন্ত্র নিয়ে প্রচুর কথা বলি বাংলাদেশে। গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে কথা বলি, গণতন্ত্রের চর্চা নিয়ে কথা বলি। আমরা অনেক সময়ই চিন্তা করি না যে এই গণতন্ত্র কোথা থেকে আসলো, কিভাবে আসলো, ভালো নাকি খারাপ? গণতন্ত্রের ইতিহাসটা কি? কোথা থেকে শুরু হলো? তো এরই একটা প্রচেষ্টা আমি নিজেও জানার আগ্রহ থেকে এই ভিডিওটা করা। তো গণতন্ত্রের শুরু যেখানে ধরা হয় সেটা হচ্ছে গিয়ে প্রাচীন গ্রিস। তখন গ্রিসে প্রত্যেকটা শহর কেন্দ্রিক এক একটা রাষ্ট্র হতো, তাদেরকে বলা হতো সিটি স্টেট। তো এরকম একটা সিটি স্টেট হচ্ছে গিয়ে এথেন্স। তো এথেন্সকেই ধরা হয় গণতন্ত্রের শুরু। সেখানের মানুষ গণতন্ত্র চর্চা শুরু করে এবং সেটা আহ, প্রায় ২৫০০ বছর আগে এখন থেকে, খ্রিস্টপূর্ব ৫০০ শতাব্দী, মানে ২৫০০ তখন শুরু হয়। তো শুরু করার পরে তার বিভিন্ন পর্যায়ে আসে, এর বিভিন্ন পরিবর্তন হয়। তবে ২৫০০ বছর আগে শুরু করলেও এথেন্সে বা গ্রিসে তখন এটা চলতে পেরেছে মাত্র ২০০ বছরের মতো। এরপর আবার সেই রাজতন্ত্র বিভিন্ন পর্যায়ে আসে এবং প্রায় আরো ২০০০ বছর পরে বিভিন্ন কারণে আধুনিক পশ্চিমা আহ, দুনিয়াতে এই গণতন্ত্রের চর্চা আবার শুরু হয়। এথেন্সের গণতন্ত্র চর্চা ছিল সরাসরি। তার মানে হলো এথেন্সের মানুষজন তার নিজের সিদ্ধান্ত সরাসরি জানাতে পারত, এবং তার মানে এই না যে সবাই পারত। শুধুমাত্র পুরুষরাই এই প্রসেসে পার্টিসিপেট করতে পারত, অংশগ্রহণ করতে পারত। এর বাইরে মহিলা, শিশু বা এথেন্সের যারা বাসিন্দা না, তারা এখানে অংশগ্রহণ করতে পারতো না। এখনকার দিনে আমরা যেরকম রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির চর্চা করি, মানে হচ্ছে সাধারণ জনগণ তার প্রতিনিধি নির্বাচন করে এবং সেই প্রতিনিধি গিয়ে আহ, আইন শাসন বিভাগ পরিচালনা করে। কিন্তু শুরুর দিকে এটা এরকম ছিল না। মানুষ সরাসরি নিজের সিদ্ধান্ত জানাইতো। তখনকার মানুষ ভোটাভুটির মাধ্যমে যেসব সিদ্ধান্তে উপনীত হতো, সেগুলো তারা বিভিন্ন পাথরের মধ্যে খোদাই করে লিখে রাখতো। তাদের সেই সব আদেশ, আইন, চুক্তি, এই যাবতিক বিষয়গুলো। তো এখনো এরকম খোদাই করা তাদের বিভিন্ন সিদ্ধান্ত এখনো আর্কিওলজিস্টরা খুঁজে বের করতে পেরেছে। এই ধরনের সরাসরি গণতন্ত্র তাদের পক্ষে সম্ভব হয়েছে, চর্চা করা সম্ভব হয়েছে, কারণ হচ্ছে এথেন্সকে বলা হয় সিটি স্টেট। মানে তখনকার সময়ে এথেন্সে মাত্র ৩০,০০০ থেকে ৬০,০০০ মানুষ ছিল। তো আমি জানি না এই সংখ্যাটা শুধুমাত্র পুরুষ বা তখনকার সমস্ত পপুলেশন একসাথে করে কিনা, এই নাম্বারটা কিনা তা আমার জানা নেই। তবে নাম্বারটা খুব কম ছিল। তো তারা তখন মাসে একবার, এক বা দুই তিনবার এরকম আহ, একসাথে জমায়েত হইতো। একটা জায়গা ছিল, বলে ফিংস হিল। তো ফিংস হিলে তখন তারা এখানে পুরা সবাই একসাথে জমা হইতো এবং তাদের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা, ডিবেট, বিতর্ক, এবং সেই বিতর্কের পরে তারা ওখানেই তারা ভোট দিত। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হচ্ছে এই যে
এথেন্সের সব মানুষ একসাথে জমা হচ্ছে একটা জায়গাতে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছে। তো সেই আলোচনার সময় সেখানকার প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার থাকতো, যেটা কিনা এখনকার সময়ে অনেক দুনিয়ার অনেক জায়গাতেই সম্ভব হয় না। কিন্তু এথেন্সে তখনকার সময়েই সেই এথেন্সের মানুষগুলো যারা জমায়েত হতো তারা সবাই কথা বলতে পারত। এর মাঝেও বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়, যেরকম যুদ্ধের সময় তারা ছোট একটা গ্রুপ বানায় দিত, যেরকম 500 জনের একটা গ্রুপ। তো তারা হচ্ছে ওই তড়িৎ গতিতে যেসব সিদ্ধান্ত নিতে হবে তারা তখন ওই সিদ্ধান্তগুলো নিত। তবে এর মানে এই না যে তারা অন্য কোথা থেকে চলে আসছে। এই 500 জন মানুষও একটা নির্বাচনী প্রক্রিয়ায় মানুষের সরাসরি ভোটে নির্বাচিত হইতো, এবং অল্প কিছু সময় পর পর এই 500 জন মানুষ পরিবর্তন হতো, নতুন আরো 500 জন মানুষ আসতো। এরকম ছোট ছোট বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হতো। যেরকম তাদের এক্সিকিউটিভ গভর্নিং বডি ছিল, সেই এক্সিকিউটিভ গভর্নিং বডিটাও তাদের বিভিন্ন যে গোত্র, যে বিভিন্ন গোত্র থেকে এক্সিকিউটিভ বডি বানাইতো, এবং তারা সেই রোটেট করত। প্রতি বছরই প্রত্যেকটা গোত্র কিছু সময় এক্সিকিউটিভ বডিতে থাকতো, এবং কতদিন থাকতো সেটা ফিক্স ছিল, সেটা খুব অল্প একটা সময়। তো এই পুরো বিষয়টার মধ্যে দেখা যাচ্ছে যে কোনো একটা শক্তির প্রাধান্য থাকতো না। তার মানে যে ক্ষমতার যে অপব্যবহার, সেই অপব্যবহার করার সম্ভাবনাটা কমে যেত এইসব আহ এইসব চেক এন্ড ব্যালেন্সের মাধ্যমে।